জাগো বৎস, জাগো। শত্রুদের ওপর বদলা নেওয়ার সময় তোমার এসে গেছে। ওঠো। প্রিয়া তখন ডাইনিং রুমে বসে টিভি দেখছিল। আগামীকাল ক্রিসমাস, কিন্তু এই বিশেষ মুহূর্তেও নিতেশ, যে ছিল তার জীবনের সবথেকে বিশেষ বন্ধু, সে ছিল অনেকটাই দূরে। প্রিয়া যেই মোবাইলে নিতেশের নাম দেখতে পেল, সে উচ্ছ্বসিত হয়ে উঠল আর সঙ্গে সঙ্গে ও ফোনটা রিসিভ করল। হ্যালো নিতেশ। হ্যালো আমার সোনা, মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ। তবে ক্রিসমাস আজকে না, কালকে। আমি জানি, কিন্তু কালকে তো সবাই উইশ করবে। অ্যাডভান্স করার একটা আলাদা ব্যাপার আছে। এই বলেই নিতেশ হাসতে শুরু করলো। এই যে কাল নিজের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরবে তো? আম সরি বাবু, আসলে কাল আমার যার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে ডেটটা একদিন এগিয়ে দিয়েছে। তুমি তো বলেছিলে ক্রিসমাসের আগেই তুমি চলে আসবে। আমি আসি বা না আসি, সান্টা ক্লজ তো আসবে। ওনাকে উইশ করে বলো উনি যেন আমাকে কিডন্যাপ করে তোমার কাছে পৌঁছে দেন। যদি সান্টা সত্যি আসতো তাহলে তোমার নামে নালিশ করতাম। ঠিক আছে, আমি সান্টা ক্লজের সাথে কথা বলে নিচ্ছি। আমি কাল আসি বা না আসি, সান্টা ক্লজ কিন্তু আসবেই। তুমি না আসলে খুব খারাপ হয়ে যাবে। এই বলেই রাগে প্রিয়া ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর প্রিয়ার মাথা ঠান্ডা হলো আর নিতেশের সঙ্গে কথা বলার জন্য ও সোফায় রাখা ফোনের দিকে এগোলো। এমনই সময় কেউ কলিং বেল বাজালো। এই সময় আবার কে আসতে পারে? এই বলে প্রিয়া দরজার দিকে এগোলো। দরজা খোলা মাত্রই সে দেখল যে সামনে সান্টা ক্লজের রূপে কেউ একজন দাঁড়িয়ে আছে। মেরি ক্রিসমাস মাই চাইল্ড। এই বলেই উনি ওনার হাতে থাকা গিফটের বক্সটা প্রিয়ার দিকে এগিয়ে দিলেন। প্রথমে প্রিয়ার বেশ অদ্ভুত লাগলো যে লোকটি কে, কিন্তু তারপর প্রিয়ার নিতেশের কথা মনে পড়ল। কাল আমি আসি বা না আসি, সান্টা ক্লজ কিন্তু আসবেই। ও বুঝতে পারল যে নকল সান্টা ক্লজের মাধ্যমেই নিতেশ নিজের গিফট পাঠিয়েছে। থ্যাংক ইউ সান্টা। প্রিয়া সান্টা ক্লজের হাত থেকে গিফটটা নিয়ে দরজাটা বন্ধ করে দিল। গিফটটা নিয়ে যখন প্রিয়া সোফার দিকে এগোলো, তখন ও দেখল নিতেশ ওকে ফোন করছে। হ্যালো নিতেশ। হ্যালো ম্যাডাম, আপনার রাগটা কি কমেছে নাকি না? শুনে প্রিয়া মুচকি হাসলো আর বলল, হ্যাঁ হ্যাঁ কমেছে, আর তোমার গিফটটাও আমি পেয়ে গেছি। কোন গিফট বলো তো? বেশি ঢং করো না, ঠিক আছে? তুমি আমাকে গিফট দেওয়ার জন্য সান্টাকে পাঠিয়েছিলে না? কি সব বলছো? আমি কি করে আবার সান্টাকে পাঠাবো? আমি তো ওটা মজা করেই বলে ফেলেছিলাম। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। হঠাৎ তখনই প্রিয়ার কানে এই আওয়াজটা এলো। ভয় পেয়ে প্রিয়া ফোনটা ফেলে দিল। পড়ে যেতেই সুইচ অফ হয়ে গেল ফোনটা। কিন্তু বাড়িতে প্রিয়া ছাড়া আর কেউই ছিল না। কে ওখানে? এই বলে প্রিয়া এদিকে ওদিকে দেখতে লাগলো। তখনই প্রিয়ার চোখ সেই গিফটের ওপরে গিয়ে পড়ল, যা কিছুক্ষণ আগে সান্টা ক্লজ ওকে দিয়ে গেছে। ও ধীরে ধীরে গিফটটার দিকে এগোলো, আর যেই ও গিফটটা খুলল, তাতে সান্টা ক্লজের কাটা মুন্ডু দেখে প্রিয়া ভয় চিৎকার করে উঠল, আর ও ভয় পেয়ে বাক্সটা থেকে ক্রমশ দূরে সরে যেতে লাগলো। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। আর যেই সেই আওয়াজটা ওর কানে এসে পৌঁছল, সে পিছনে ফিরে তাকালো আর দেখলো সেই সান্টা ক্লজই দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা পুরো কালো হয়ে গেছে।
আর চোখটা টকটকে লাল হয়ে আছে। যা দেখে প্রিয়া খুব ভয় পেয়ে গেল আর চিৎকার করতে করতে নিজের রুমের দিকে এগোলো আর তাড়াতাড়ি রুমের ভেতরে গিয়ে রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। প্রিয়ার তখন ভয়ে হার্টবিট বেড়ে গেছে। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এই আওয়াজটা শুনতে পেয়ে প্রিয়ার শ্বাস আবার বন্ধ হয়ে এলো। ও যেই মুহূর্তে পেছনে ঘুরে তাকালো, দেখলো সান্টা ক্লজটা ওর পেছনেই দাঁড়িয়ে আছে। প্রিয়া প্রচন্ড চিৎকার করে উঠল আর সেই বিদ্যুৎ গতিতে প্রিয়ার একেবারে সামনে চলে এলো। আর তারপরে সে প্রিয়ার ঘাটটা মোটকে দিল আর বলল, মেরি ক্রিসমাস। অন্যদিকে নিতেশ বারবার প্রিয়াকে ফোন করছিল, কিন্তু প্রত্যেকবারই প্রিয়ার ফোন সুইচ অফ ছিল। নিতেশ বেশ চিন্তায় পড়ে গেল আর ওর মনে অনেক প্রশ্ন জাগছিল। প্রিয়া কোন সান্টা ক্লজের কথা বলছিল? ও কোন গিফটই বা পেল যার জন্য ও ভাবলো যে গিফটটা আমি দিয়েছি? আর ওর ফোনটা হঠাৎ সুইচ অফই বা কেন? ভাবতে ভাবতে নিতেশ আরো ৩-৪ বার ফোন করলো, কিন্তু যখন ও দেখলো যে এখনো মোবাইলটা সুইচ অফ আসছে, তখন ওর মনে সন্দেহ হলো। এখানে বসে থেকে ওর ফোনের অপেক্ষা করলে আমার চলবে না, আমাকে ওখানে গিয়ে দেখতে হবে যে ওর সাথে কি হয়েছে। এই বলে নিতেশ গাড়ির চাবিটা নিল আর তখনই প্রিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যখন নিতেশ গাড়ি চালাচ্ছিল, তখন ও সেই গানটা শুনতে পেল। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। নিতেশ তখনই ব্রেক চেপে গাড়ি থামালো আর মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকালো, কিন্তু ওখানে কেউ ছিল না। নিতেশ আবার গাড়ি স্টার্ট করলো আর গাড়ি চালাতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পরে ও ওর বাড়ির কাছে এসে পৌঁছলো। অত রাতে জায়গাটা পুরো শুনশান হয়েছিল। আর তখনই ও দেখলো দরজাটা আগে থেকেই খোলা পড়ে আছে। আর ও বাড়ির ভেতরে প্রবেশ করলো। ও আরো 2-3 বার প্রিয়াকে ডাকলো, কিন্তু প্রিয়ার কোনো সাড়া শব্দ না পেয়ে ও ছুটে বেডরুমের দিকে গেল। ভেতরে গিয়ে যখন ও প্রিয়াকে দেখলো, ও তখন ভাষা হারিয়ে ফেলল। প্রিয়া মাটির উপরে মৃতপ্রায় হয়ে শুয়ে আছে আর ওর মাথাটা সম্পূর্ণ পিছন দিকে ঘুরে গেছে। ও প্রিয়াকে চিৎ করে শুইয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়া, এসব কি করে হলো? এই বলে সে আরো জোরে কাঁদতে শুরু করলো। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। যেই মুহূর্তে সেই আওয়াজটা ওর কানে এসে পৌঁছলো, ও তখনই পেছন ফিরে তাকালো আর দেখলো যে সেই সান্টা ক্লজটা ওর পেছনেই দাঁড়িয়ে আছে। যা দেখে নিতেশ খুব ভয় পেয়ে গেল আর ভয় থরথর করে কাঁপতে শুরু করলো। যেই মুহূর্তে নিতেশ উঠে দাঁড়ালো, সে একেবারে তার সামনে চলে এসে তার লাল চোখ দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকলো আর ওর গলা চেপে ধরে বলল, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। এইভাবেই বলতে বলেছিলেন তো স্যার, আমি এবার শিখে গেছি, তো বলুন। এই কথা শুনেই নিতেশের গায়ের লোম খাড়া হয়ে গেল আর ওর পুরনো সব কথা মনে পড়ে গেল। আগের বছর নিতেশের বাড়িতে মালতী বলে এক ভদ্র মহিলা কাজ করতেন। খুব গরিব ছিলেন তিনি। তার এক ছেলে ছিল নাম রাজু, যে মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসত। সেই বছরই প্রিয়া আর নিতেশ প্ল্যান করল তারা আউট হাউসে তাদের ক্রিসমাস সেলিব্রেট করবে। তারাও বহু বছর পর আবার সেখানে যাচ্ছে, তাই জন্য তারা মালতীকে বলল, আমাদের আউট হাউসে একটু বিশেষ কাজ পড়ে গেছে, আপনি চাইলে আপনার ছেলেকে আমাদের সাথে পাঠাতে পারেন। ওখানে রাজু আমাদের একটু সাহায্যও করবে আর একটু আনন্দও করতে পারবে। মালতী আনন্দের সাথে ওনার ছেলে রাজুকে নিতেশের সাথে পাঠিয়ে দিল। আউট হাউসে গিয়ে ওরা পার্টি করার সময় রাজুর সাথে
একটু মস্করা করতে চাইল। রাজুকে স্যান্টা সাজতে বলে নিতেশ বলল, রাজু, এবার এইটা বলো তো, জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, বলো। রাজু সেভাবে পড়াশুনো জানতো না, ও সেন্টেন্সটা ঠিকভাবে বলতে পারল না। দুজনে ওকে নিয়ে খুব মজা করলো। তারপর না জানি প্রিয়ার মাথায় কি বুদ্ধি চাপলো, সে লুকোচুরি খেলতে চাইল। ওরা রাজুর চোখে রুমাল বেঁধে দিল। আর নিজেরা লুকিয়ে পড়ল। রাজু যদিও খেলার জন্য তৈরি ছিল না, কিন্তু তাও ওরা রাজুকে জোর করে খেলার জন্য রাজি করালো। রাজু কিছুই দেখতে পাচ্ছিল না, ও বারান্দার দিকে এগিয়ে গেল। ওরা সবকিছু দেখা সত্ত্বেও রাজুকে আটকালো না, আর ঠাট্টা করে হাসতে লাগলো। পরের মুহূর্তে রাজু ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে গেল। ওরা যখন চিৎকারের আওয়াজ শুনতে পেল, তখন ওরা বারান্দা থেকে নিচে দেখল। তখন সেখানে রাজু মৃত অবস্থায় পড়েছিল, আর ওর মাথা থেকে গল গল করে রক্ত ঝরছিল। ওরা যতক্ষণে ওপর থেকে নিচে এসে পৌঁছলো, ততক্ষণে রাজু মারা গেছে। দুজনেই রাজুর শরীরটা লুকোনোর বন্দোবস্ত করল, আর সেই মুহূর্তে ওর দেহটাকে একটা বাক্সের মধ্যে বন্ধ করে হলরুমে লুকিয়ে রাখল। বাড়িতে এসে ওরা মালতীকে বলল যে রাজু নাকি সেই রাতে প্রিয়ার গলার হার চুরি করে পালিয়ে গেছে। কিন্তু মালতী কোনোভাবেই এটা বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ সে রাজুকে অগাধ বিশ্বাস করত যে সে চুরি করতে পারে না। সে তাদেরকে কিছু বলল না, কিন্তু খুঁজতে খুঁজতে আউট হাউসে ঠিক পৌঁছে গেল। একটু খোঁজাখুঁজি করতেই সে দেখতে পেল কফিনটাতে রাজুর মৃতদেহ লুকোনো আছে। এবার সে বুঝতে পারল যে নিতেশ আর প্রিয়া মিলেই তার ছেলেকে খুন করেছে। তারপরে সেই কফিনটাকে নিয়ে ও কালো জাদু করা শুরু করলো, আর রাজুকে পুনর্জন্ম দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করতে লাগলো। তুমি রাজু? নিতেশ ভীত গলায় জিজ্ঞেস করল। আমি সেই রাজু। আমরা তোমাকে মারতে চাইনি রাজু। রাজু, আমাকে ক্ষমা করে দাও। আমি চাইলে তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি, কিন্তু আমি তা করব না। আমি আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। এই বয়সে আমি তার একমাত্র সম্বল হতাম, কিন্তু তোমার জন্যে আমার মায়ের জীবনটা এরকম নরকে পরিণত হয়েছে। আমরা তোমাকে সত্যি মেরে ফেলতে চাইনি রাজু। আমরা তো শুধু তোমার সাথে মজা করছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার মাকে খুঁজে সেই সমস্ত জিনিস দেব আমি, যা তুমি ওনাকে দিতে চাইতে। আমাকে ছেড়ে দাও। এই শুনে রাজু নিতেশকে খুব জোরে একটা ঘুষি মারল, আর তাতেই নিতেশ অজ্ঞান হয়ে গেল। সকালবেলা যখন নিতেশের জ্ঞান ফিরল, তখন সে তাড়াতাড়ি আউট হাউসের দিকে রওনা দিল। সে জানত যে মালতীকে ওখানেই পাওয়া যাবে। ওখানে পৌঁছে নিতেশ যখন মালতীকে দেখল, তখন সোজা তার পায়ে পড়ে গেল, আর সমস্ত দোষ স্বীকার করে নিয়ে বলল, আপনি আমার সাথে চলুন। আজ থেকে আপনি ওই বাড়ির মালিক, যে বাড়িতে আপনি চাকরানির কাজ করতেন। আর আমি আপনার নামে এত টাকা লিখে দেব যাতে আপনার জীবনটা খুব ভালোভাবে কাটে। আমার ছেলে আমার খুব প্রিয় ছিল, তুমি কি ওকে ফিরিয়ে আনতে পারবে? শুনেই নিতেশ মালতীর কাছে ক্ষমা চাইতে লাগলো, আর তাকে বোঝানোর চেষ্টা করলো যে সে যদি তার সাথে না যায় তাহলে রাজু তার প্রাণ নিয়ে নেবে। বাধ্য হয়ে মালতী ওর সঙ্গে যেতে রাজি হলো। নিতেশ সেই দিনই বাড়িটা মালতীর নামে লিখে দিল, আর মালতীকে সেখানেই রেখে দিয়ে তার নিজের আরেকটা ফ্ল্যাটে চলে গেল। মালতী তার সন্তানকে হারিয়ে প্রচণ্ড দুঃখ পেলেও একদিকে তার আনন্দ ছিল যে মৃত্যুর পরে রাজু তার নিজের মনের ইচ্ছে পূরণ করতে পেরেছে, তার মাকে আরামে থাকতে দেখতে পেরেছে। নিতেশ তখন প্রিয়ার কথা মনে করে হলে বসে সিগারেট খাচ্ছিল। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। আওয়াজটা শুনে নিতেশের বুক আবার ভয়ে কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে সিগারেটটা হাত থেকে পড়ে গেল।
গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।